হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব প্রিপারেশন। জব প্রিপারেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অঙ্কের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এর আগে আমি তোমাদেরকে সেট 1 করিয়েছি, সেখানেও 10টি গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল। আজকেও বাছাই করে 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা প্রত্যেকে আমাকে অনুরোধ করছো যে অঙ্কের ক্লাস দেওয়ার জন্য, তাই তোমাদের কথা মতো আমি তোমাদের জন্য অঙ্কের গুরুত্বপূর্ণ বাছাই করে বারংবার পরীক্ষায় আসার মতন প্রশ্ন নিয়ে এসেছি। তোমরা অঙ্কগুলো ভালো করে দেখো এবং ভালো করে ক্লাসটা ফলো করো। তোমরা ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা নিজেরাই এই অঙ্কগুলো করে আসতে পারবে। চলো তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। আজকে আমাদের প্রথম অঙ্কটা দেখে নাও। বলছে কি, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাকে তার অঙ্ক দুটি সমষ্টি দিয়ে ভাগ করলে ভাগফল 7 ও ভাগশেষ 6 হয়। সংখ্যাটির অঙ্ক দুটি সমষ্টি 8 হলে সংখ্যাটি কত? এই অঙ্কটা আমরা অপশান টেস্ট হিসেবে কেমনভাবে করবো একটু দেখে নাও। দেখো কি বলেছে, বলেছে সংখ্যাটির অঙ্ক দুটি সমষ্টি 8, মানে এই যে অপশানগুলো দেখতে পাচ্ছ এই দুটো অঙ্কের সমষ্টি 8 হবে। দেখো প্রত্যেকটাই 8 আছে, ঠিক আছে। এবং এটা বলেছে যে অঙ্ক দুটি সমষ্টি দিয়ে যদি এই সংখ্যাকে ভাগ করি, তার মানে ধরো আমি কথায় বললাম, আমি এদের মধ্যে থেকে একটা অপশান তুললাম 62। ওকে, বলছে অঙ্ক দুটি সমষ্টি দিয়ে ভাগ করলে, অঙ্ক দুটি সমষ্টি কত? 6 আর 2 8, 8 দিয়ে ভাগ করলে কত হয়? 7 8 56, 6 লিখলাম, ঠিক আছে। ভাগ করলে ভাগফল 7, দেখো ভাগফল 7 বেরিয়েছে এবং ভাগশেষ 6 হয়। সংখ্যাটি কত? সংখ্যাটি আমরা বলতে পারবো যে 62 হচ্ছে অ্যান্সার। কী করে করলাম? অপশান টেস্ট। আমরা যে ধরো আমি যদি এই অপশানটা বেছে নিতাম, 8 দিয়ে ভাগ করলে কিন্তু মিলতো না, তাই আমরা করলাম কি 62কে ধরে নিলাম, 62কে ধরলাম এবং এই অঙ্ক দুটি সমষ্টি কত? 8 বলেই দিয়েছে যে অঙ্ক দুটি সমষ্টি দিয়ে যদি ভাগ করি ভাগফল কত? 7 বেরোবে এবং ভাগশেষ 6 বেরোবে। তাই আমরা বলবো যে 62 হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে একবার দেখে নাও। বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 123, 178 এবং 244কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে। দেখো যখনই এই বৃহত্তম কথাটি বলে দেয় তখন এদের মধ্যে গসাগু করতে হয় এবং যে গসাগুটা বেরোবে সেটাই হচ্ছে সঠিক উত্তর হয়, ঠিক আছে। এবার যদি আমরা গসাগু না করে উত্তর বার করি, কিভাবে করব একবার এই প্রসেসটাও তোমরা দেখে নাও। দেখো আমরা যখনই বৃহত্তম কথাটা শুনে ফেলেছি, আমরা ভেবে নিয়েছি যে এদেরকে গসাগু করতে হবে। গসাগুটাকে অ্যাভয়েড কী করে করব? এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা, এবং এটা কখন করব? যখন বলবে একই ভাগশেষ থাকবে। ওকে, সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? এটা। এদের তিনজনের মধ্যে, এদের মধ্যে এই দুটোকে বিয়োগ বাদ দিয়ে বাকি সংখ্যা একে অপরের সঙ্গে বিয়োগ করব। যেমন 244 থেকে একবার 178 বাদ দেব। ওকে, 178 থেকে 123 বাদ দেবো। এবার তোমরা হয়তো বলবে যে এই দুটো তো হলো, তাহলে এই 244 থেকে 123 বাদ দেবো না কেন? দেখো এক্ষেত্রে কিন্তু আমি একটা কথা প্রথমেই বললাম, সবচেয়ে বৃহত্তম সংখ্যা এবং সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা এদের মধ্যে এই দুটো সংখ্যাকে একে অপরের বিয়োগ করা বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোর মধ্যে একে অপরের সঙ্গে বিয়োগ করব। আশা করি বুঝতে পেরেছো। এইবার দেখো বিয়োগ করলে কত হচ্ছে দেখে নাও। এটা 5 হচ্ছে, ঠিক আছে, এটা 5 হচ্ছে 55, এটা কত হচ্ছে 8 6 14, হাতে 1 7 8 6 14 66 হচ্ছে, ঠিক আছে। এবার কি করব? দেখো এবার আমরা এই দুটোর মধ্যে আবার বিয়োগ করে দেব, বেরোবে 11। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা গসাগু বাদ দিয়ে এভাবেও করতে পারি, যখন সেম রিমাইন্ডার থাকবে, একই ভাগশেষ থাকবে, সেক্ষেত্রে আমরা কী করব? শুধু বৃহত্তম আর ক্ষুদ্রতম এই দুজনের মধ্যে বিয়োগটা করব না। ওকে, এর থেকে একবার একে বাদ দেব এবং এর থেকে একবার একে বাদ দেব, ব্যাস। যেটা বেরোবে তাদের মধ্যে বিয়োগ করব, দেখবে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। আশা করি প্রসেসটা ভালো লাগলে অবশ্যই জানিও।
পরবর্তী প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই ধরনের প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে। 6300 একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণবর্গ হবে, একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। ওকে, কি করব এক্ষেত্রে, কি করব? এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় পাও। তোমরা কি করে করো দেখে নাও একবার, আর যারা জানো না একবার তারাও দেখে নাও। আমরা কি করব, 6300 লিখব, একে এবার উৎপাদকে ভাঙবো। ঠিক আছে, যেমন যদি আমি 5 দিয়ে ভাঙি, 5 একে 5, 5 দুগুণে 10, 5 6 30, এটা হচ্ছে। একেও আবার 5 দিয়ে যদি কাটি, ঠিক আছে, আর তো 5 দিয়ে যাচ্ছে না, এবার একে 2 দিয়ে নেব, আবার 2 দিয়ে যাবে। দেখো এবার 3 দিয়ে করি, দেখো আমরা সর্বশেষ যতটা ভাঙা যায় শেষ পর্যন্ত ভাঙলাম। এবার কি করব, এবার দেখব এখানে বলেছে কি পূর্ণবর্গ। পূর্ণবর্গ মানে স্কোয়ার নাম্বার, মানে 7 যদি নিই আর একটা 7, একে যদি গুণ করি এই 49, এটা হচ্ছে একটা স্কোয়ার নাম্বার। আশা করি বুঝতে পেরেছ, দুটো সংখ্যার সেম নাম্বারের গুণফল একটা কিন্তু স্কোয়ার নাম্বার। ওকে, এবার দেখো আমি এখানে দুটো 5 পেয়েছি, দেখো আমি এখানে কমা দিয়ে লিখলাম বা ইনটু দিয়ে লিখতে পারো, দুটো 5 পেয়ে গেছি, দুটো 2ও পেয়ে গেছি, দুটো 3ও পেয়ে গেছি। তার মানে কি দুটো করে যখন পাচ্ছি সেগুলো কিন্তু স্কোয়ার। ওকে, একটা 7 পেয়েছি, তার মানে আর একটা 7 যদি আমি একে গুণ করতাম তবে কিন্তু এটা স্কোয়ার নাম্বার হতো। আশা করি বুঝতে পারলে ব্যাপারটা। আমি কি করলাম, উৎপাদকে ভাঙলাম। এই যে ভাঙার পর এই সংখ্যাগুলো দেখছি দুটো করে থাকা মানে স্কোয়ার, এই দুটো এই দুটো, কিন্তু এখানে একটা 7 আছে, তার মানে আর একটা 7 কম রয়েছে। তাহলে আমি কি করব, এই 7কে আর একটা 7 দ্বারা গুণ করব, এবং এখানে বলেছে কত দ্বারা গুণ করলে স্কোয়ার নাম্বার হবে, 7 দ্বারা। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। চলো তাহলে নেক্সট প্রশ্নটা দেখে নিই। অঙ্কটা কি বলেছে একবার দেখে নাও। বলছে এই যে সংখ্যাগুলো 3টে দিয়েছে, এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? এই ধরনের পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন তোমরা পাবে। দেখো অন্যভাবে দিলে তো করা যায়, কিন্তু যদি এইভাবে দিয়ে দেয় আমরা কী করে বুঝবো? দেখো এটাও আমরা বুঝতে পারবো, কী করে বুঝবো বা দেখে নাও। আমরা লিখবো, আগে সংখ্যাগুলিকে লিখবো। যেমন এটা √2 লিখলাম, 3√2, ওকে, 3√3। আমরা এটাকে প্রথমে লিখে নেব। এবার কি করব, এগুলো ইকুয়াল দাও, নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট বড় করে দেখাচ্ছি, তোমরা শর্টকাটে করবে, কেমন? এবার কি করবো দেখো, এটা মানে কি, এটা মানে 2 লিখে মাথায় একটা স্কোয়ার, মানে এটা যদি আমি বলি, আমি যদি এটা বলি কি, আমরা কিরমভাবে লিখতে পারি একে, আগে ভেতরের 2টা লিখতে হয়, তারপর মাথায় 1/3। ওকে, এটার মানে কিন্তু এটাই, ঠিক এটা, এই ভেতরে 2টা আগে লিখেছি, এটা মানে স্কোয়ার, তাই লিখেছি। ওকে, এটা কী করে লিখবো, ভেতরে 3টা আগে লিখবো, মাথায় 1/3, 1/3। কী করে লিখলাম বুঝতে পারলে, আগে ভেতরের নাম্বারগুলো লিখবো, তার মাথায় 1/3, 1/2 যা থাকবে, এক মানে নাম্বার লিখবো, 1/2 বা 1/3 এইভাবে লিখবো, কেমন? এবার কি করব, এই যে 2, 3 আর 3, এই যে নিচের সংখ্যাগুলো এদেরকে এলসিএম করব। এলসিএম কত হবে? এলসিএম হবে তোমার হচ্ছে 6 হবে, বা 12 হতে পারে, 6 লিখলাম। ওকে, এবার কি করব দেখে নাও, এই যে 6 এলসিএম হয়েছে, এই 2টা যেমন আছে লিখলাম। এইবার এইখানে কি করে লিখব, এখানে তোমরা মনে রাখবে 6কে এটা দিয়ে ভাগ করব। আমি যদি 6কে 2 দিয়ে ভাগ করি কত হয়, 3 হয় তো, 3টা উপরে লিখব, তার তলায় যে এলসিএমটা 6 লিখব। দেখো বুঝতে পারলে কি বুঝতে পারলে না বলো? এটা কিন্তু উপরে আছে, এটা পাশে নেই। যেমন এটা আমি আগে এই 2টা লিখে নিলাম, এই 2টা লেখার পর এলসিএম কত হয়েছে, এলসিএম হয়েছে আমাদের 6, 6টা তো নিচে হবেই। ওকে,
এইবার এইখানে কি লিখবো, এই 3 দিয়ে 6কে ভাগ করলে কত হয়, 2 হয়, এই 2টা উপরে লিখবো। আশা করি বুঝতে পেরেছো। পরেরটা একবার দেখি, এই 3টা এখানটা কমন লিখবই, ওকে, 6টা লিখবো নিচে যেহেতু এলসিএম। এবার এই 3 দিয়ে কে ভাগ করবো, কত হয়, 2 হয়, আমি এখানটায় 2 লিখবো। দেখো বুঝলে কি বুঝলে না একবার বলো না। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো কী করবো, এবার সমান সমান দিলাম, এই যে নিচে 6গুলোকে ভুলে যাও, আমি ভাবলাম 6 নেই, তাহলে আমি কি করব, এটা লিখবো, এটা কি লিখবো, 2 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 2। আমি 6গুলোকে লিখলামই না, জাস্ট শর্টকাটে করার জন্য। এটা করলে কত হয়, 8 হয়, এটা 4 হয়, এটা 9 হয়। দেখো এটা অনেকে অনেক রকমভাবে করায়, আমি জাস্ট এইভাবে করালাম। আশা করি বুঝতে পেরেছো। আমি এর তলায় আবার এটা দেখো অনেকে কী করে বলো তো, একে ঢুকিয়ে দেয় এর ভেতরে, নিয়ে এখানে 1 টু দি পাওয়ার 6 লিখে, 1 টু দি পাওয়ার এইভাবে লিখে, এটাকে আবার 1 লিখে দেয়, আর এটাকে ভেতরে ঢুকিয়ে দেয়। কী বললাম বুঝতে পারলে না। দেখো এটা কি আছে, এটা আছে, ওকে। কি করে ওরা, ওরা করে এই 2টাকে এখানে ঢুকিয়ে দেয়, এই 2টাকে ইন্টু 1/6 লিখে দেয়। আমার দরকার নেই, আমার এত কিছু করার দরকার নেই, আমি জাস্ট কী করবো, এটাকে এইভাবে লিখবো। এদের মধ্যে সবচেয়ে ছোটো কোনটা, ক্ষুদ্রতম বলেছে এটা, এটা ছোট মানে ছোট কোনটা হবে, প্রশ্নে দিয়েছিল কোনটা, এটা, তাই আমি বলবো 3√2, এটা হচ্ছে অ্যান্সার। ক্ষুদ্রতম বলেছে, তাকে এদের মধ্যে ক্ষুদ্রতম কোনটাই, 4 তো ছোট সবচেয়ে, তাই এর সাপেক্ষে উত্তর হবে 3√2। আশা করি বুঝতে পেরেছো। কিছুই করিনি, যদি না বুঝতে পারো আরেকবার ভিডিওটা দেখবে, যদি তারপরও না বুঝতে পারো আমাকে জানাবে, আমি আবার প্রশ্নটা করাবো। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কি বলেছে একবার দেখে নাও। বলছে 5 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 6:7, ওকে, এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হয়েছে, 8:9। এর বর্তমান বয়স জানতে চেয়েছে। 5 বছর পূর্বে বলেছে, 5 বছর পরে বলেছে, আমরা কিভাবে করব, কত সহজে করবো এবার দেখে নাও। দেখো দেখো কী করে করছি। প্রথমে কত ছিল, আমরা ধরলাম 6x 7x, ঠিক আছে, এক্স হিসেবে ধরে নিলাম। এইবার 5 বছর পূর্বে আর 5 বছর পরে যখন এরম ধরনের অঙ্ক থাকবে, যে পূর্বে এবং পরে, এক্ষেত্রে কী করবে বলো তো, এই দুটোকে যোগ করবে, 5 বছর পূর্বে এবং 5 বছর পরে, তাহলে আমি টোটাল করব 10। আশা করি বুঝতে পেরেছ। কী করলাম, যদি এখানে এরকম থাকতো যে ধরো 5 বছর 10 বছর পূর্বে এবং 10 বছর পরে, তাহলে কী করতাম, দুজনকে যোগ করে লিখতাম +20, ওকে। আশা করি বুঝতে পেরেছ। যাই থাকবে পূর্বে এবং পরে, এই কথা দুটো উল্লেখ থাকলে আমি এদের মধ্যে যোগ করব, সমান সমান দিলাম, কত হবে, 8/9। আশা করি বুঝতে পেরেছি লাইনটা কী করে করলাম। কী করলাম, 6x 7x করলাম, 5 বছর পূর্বে এবং 5 বছর পরে এই দুটোকে যোগ করলাম, +10 করলাম, দুজনের ক্ষেত্রে হবে সমান সমান 8/9, এটা হবে। এবার কী করতে হয় বলো তো, কোনাকুনি গুণ করতে হয়। কত হবে, 6 নং 54x, ঠিক আছে, ঠিক করছে, হ্যাঁ ঠিক আছে, 6 নং 54x প্লাস 90 56x প্লাস 80। আশা করি বুঝতে পেরেছ। এবার এই এক্সটাকে এদিকে রাখছি এবং এইটাকে এদিকে নিয়ে যাচ্ছি, যদি আচ্ছা ভেঙেই করছি, কেমন, 90টাকে রাখলাম, 80টাকে এদিকে নিয়ে লিখে প্লাসটা এসে মাইনাস হয়ে যায়, ওকে। 56x যেমন আছে রাখলাম, এদিকে 54xটা এদিকে নিয়ে এলাম, তাহলে কী হয়, -54x হয়ে যাবে, ওকে। এটা যখন এ পাশে যায়, ইকুয়ালের এ পাশে গেলে যা সাইন থাকে তার উল্টো সাইনটা বসে, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হবে, ওকে। এটা 54 থেকে 2x হবে, এটা 10 হবে, তাহলে এক্সের ভ্যালু কত বেরোবে, 5 বেরোবে, তাই তো। এক্সের ভ্যালু 5 পেয়ে গেছি আমরা। এবার কি করব, কার জানতে চাইছে, একে কত ধরলাম, 6x, এটা এ ছিল, এটা বি এর ছিল, আমরা 6x লিখলাম। এক্সের ভ্যালু কত, 5, 5 দিয়ে গুণ করে দাও, এক্সের জায়গায় 5কে বসে দিলাম, বললাম 30, তা আমরা বলবো এটা অ্যান্সার। কিন্তু না, এটা অ্যান্সার হবে না। কেন হবে না, একটা জিনিস মনে রাখবে, এটা তো 5 বছর পূর্বে, তাই না। আমাকে জানতে কী চেয়েছে, আমাকে জানতে চেয়েছে বর্তমান। এই যে 5 বছর পূর্বে বলেছে না, তাহলে বর্তমানে 5 বছর যোগ করে দাও, তখন বললো আমরা 35। এটাই হচ্ছে আমাদের অরিজিনাল অ্যান্সার।
আশা করি বুঝতে পেরেছো। এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল। এখানে পূর্বে বলেছিল, আমি পূর্বে ধরেও কাজ করেছিলাম, তাই এক্ষেত্রে কী করতে হয়, +5 যোগ করলে বর্তমানটা পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছো। এর বর্তমান বয়স 35 বছর। নেক্সট অঙ্কটা কী বলেছে একবার দেখে নাও। বলছে এক ব্যক্তি 8 ঘন্টায় 350 কিলোমিটার পথ গেলেন। তাহলে 350 কিলোমিটার পথ মোট কত ঘন্টায় গেলেন? 8 ঘন্টায়। তিনি ট্রেনে কিছু পথ 40 কিমি পার আওয়ার বেগে গেছেন এবং অবশিষ্ট পথ 50 কিমি পার আওয়ার বেগে বাসে গেছেন। তিনি ট্রেনে কতটা পথ ভ্রমণ করেছিলেন? এবার দেখো এই অঙ্কটাকে আমরা কিভাবে শর্টকাটে করব, অপশান বেসড করব। খুব সোজা, দেখতে কিন্তু কঠিন মনে হচ্ছে কিন্তু সোজা। দেখো মোট 8 ঘন্টায় 350 কিলোমিটার পথ গেছেন। ওকে, এটা আমাদের প্রশ্নে বলেছে। ট্রেনে কিছু পথ গেছেন কত কিলোমিটার বেগে? 40 কিমি বেগে। আর 50 কিমি বেগে বাসে গেছেন। তিনি ট্রেনে কতটা পথ গেছেন এটা আমাকে বার করতে হবে। দেখো অপশান বেস যদি করি, আমি ধরলাম 200 কিলোমিটার তিনি ট্রেনে গেছেন। ট্রেনে যদি 200 কিলোমিটার যান, আমি লিখে করছি এটা একটু, ট্রেনে গেছে কত? 200 কিমি। আশা করি বুঝতে পেরেছ। 200 কিমি পথ ট্রেনে গেছেন এবং এখানে বলে দিয়েছেন ট্রেনে কত কিমি পার আওয়ার বেগে গেছেন? 40 কিমি পার আওয়ার বেগে। এই তো দেখো বলে দিয়েছে। তো 40 কিমি পার আওয়ার বেগে যদি যান তাহলে কতক্ষণ টাইম লাগে? 5 ঘন্টা, তাই তো? আশা করি বুঝতে পেরেছ। 5 ঘন্টা কী করে বার করলাম? ডিস্টেন্স আপন স্পিড করলে টাইম বেরোয়, তাই আমি ডিস্টেন্স করলাম বাই স্পিড, টাইম পেয়ে গেছি 5 ঘন্টায়। এইবার দেখো যদি আমি তো এখানে 5 ঘন্টা পেয়ে গেছি এবং ট্রেন ধরে নিয়েছি আমি 200 কিলোমিটার, তাহলে বাকি কত কিলোমিটার পড়ে রয়েছে? 350-এর মধ্যে 200 কিলোমিটার তো পেয়ে গেলাম আমি। বাকি আমি বলবো যে রেস্ট ডিস্টেন্স কত আছে, বলবো 150 কিলোমিটার, তাই তো? কী করে পেলাম? আমি এখানে লিখে দিলাম মোট 350 কিমি পথ ছিল, তার মধ্যে 200 আমি ধরে নিয়েছি ট্রেনে গেছে, বাকিটা তো 150 কিলোমিটার পড়ে রয়েছে। আশা করি জায়গাটা বুঝতে পেরেছ। এইবার দেখো এই 150 কিলোমিটারটা তিনি কত কিমি পার আওয়ার বেগে গেছেন? এটা তো তিনি বাসে গেছেন, এখানে তো বলে দিয়েছে বাকিটা বাসে গেছেন। কত বেগে গেছেন? 50 কিমি পার আওয়ার বেগে বাই 50 কিমি পার আওয়ার, এটা লিখে দিলাম, কিমি পার আওয়ার। ওকে, তাহলে ডিস্টেন্স আপন স্পিড করলে কত হয়? দেখো 3 ঘন্টা, একে কাটাকুটি করো 3 ঘন্টা বেরোবে। এইবার দেখো এখানে তো বলেই দিয়েছিল যে 8 ঘন্টায় মোট 350 কিলোমিটার গেছে। এখানে 200 কিলোমিটার পেয়েছি, এখানে 150 কিলোমিটার, তাই 350 কিলোমিটার হয়ে গেছে। এবং এখানে 5 ঘন্টা পেয়েছি, এখানে 3 ঘন্টা পেয়েছি, 8 ঘন্টা হয়ে গেছে। তো তাহলে আমি বলতে পারবো যে এটাই হচ্ছে আমার অরিজিনাল অ্যান্সার বা কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো কত সুন্দরভাবে অঙ্কটা করা যায়। এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় বারবার আসে। কি করলাম আরেকবার বলবো নাকি? দেখো তাহলে বুঝে নাও। 200 কিলোমিটারটা আমি ধরলাম ট্রেনে গেছেন, 40 কিমি পার আওয়ার বেগে ট্রেনে গেছেন বলে দিয়েছে এখানে, যদি করি 5 ঘন্টা বেরোবে। 200 কিলোমিটার পেয়ে গেছি, মোট 350 ছিল, বাকিটা 150 কিলোমিটার। এটা কিসে গেছেন? দেখো বলেছে বাসে গেছেন। কত কিমি পার আওয়ার বেগে গেছেন? 50 কিমি পার আওয়ার বেগে। যদি কাটাকুটি করি 3 ঘন্টা পেয়ে গেছি। টোটাল টাইম কত পেলাম? 8 ঘন্টা বলে দিয়েছে। দেখো টোটাল ডিস্টেন্স কত পেলাম? 350, এই 150 আর 200, 350 কিলোমিটার পেয়ে গেছি। তাহলে আমি বলবো এটাই সবচেয়ে সুইটেবল অ্যান্সার বলে গণ্য করা হলো। নেক্সট প্রশ্নটা টাইম অ্যান্ড ওয়ার্কের একটা অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক। এ একটি কাজ 5 দিনে করেন, বি করেন কদিনে? 4 দিনে। এ বি ও সি একসাথে কদিনে করেন? 2 দিনে। দেখো আমি কিছুই করবো না, জাস্ট অঙ্কটা লিখবো। দেখো এ করেন 5 দিনে, বি করেন কত? 4 দিনে, আর 3 জন মিলে কত দিনে করেন? এ প্লাস বি প্লাস সি বলছে 2 দিনে করেন। ওকে, আমি এর আগে টাইম অ্যান্ড ওয়ার্কে অঙ্ক করেছি, যারা দেখোনি একবার দেখে নাও। এক্ষেত্রে এবার কী বলেছিলাম, কী বার করতে হয়? এবার আমি কী বলেছিলাম যে এবার আমাকে টোটাল ওয়ার্ক বার করতে হয়। টোটাল ওয়ার্ক কী করে বার করতে হয়? এলসিএম করে। আমি সব লিখে দিচ্ছি আবার। এদের 3 জনে যদি এলসিএম করি কত হবে? আমরা বলবো 20 হবে। এটা কোনো ব্যাপার না, এটা আমি জাস্ট এমনি লিখলাম। ওকে 20। আচ্ছা টোটাল ওয়ার্ক কত পেয়েছি? 20 ইউনিট পেয়ে গেছি।
এ যদি 5 দিনে করে তাহলে 20 করতে কদিন লাগবে? 4। কী করলাম? 20/5 করলাম। আমি সব করিয়েছি কিন্তু একবার দেখে নিও। এটা কত হবে? 20/4 করলে 5 হবে। এটা কত হবে? 10 হবে। আশা করি বুঝতে পেরেছ কী করে করলাম। জাস্ট টোটাল ওয়ার্ক যেটা পেয়েছি 20/2 করে 10 হয়েছে, 20/4 করে 5 হয়েছে, 20/5 করে 4 হয়েছে। আশা করি বুঝে গেছো। এইবার দেখো কী করবো। দেখো এইবার বলেছে সি এর জানতে, সি একা কদিনে করবে। আচ্ছা, আমি তো এখানে a+b+c কত পেয়েছি? তোমরা বলে 2 পেয়েছি। এ কত পেয়েছি? এ পেয়ে গেছি, সরি 2 না 10, এখন তো 10 হয়ে গেছে, 10 পেয়েছি। ওকে, এ কত পেয়েছি? 4 পেয়েছি। বি কত পেয়েছি? 5 পেয়েছি। এইগুলোকে ধরলাম। হ্যাঁ, আচ্ছা, a+b যদি করি তাহলে কত হবে? a+b যদি করি কত হবে? যোগ করে দাও, 9 হবে। এখানে a+b+c কত আছে? 10 আছে। a+b কত? 9 আছে। যদি বাদ দিই কী পড়ে থাকবে? নিশ্চয়ই সি পড়ে থাকবে। a+b+c থেকে যদি a+b বাদ দিই কত থাকে? শুধু সি পড়ে থাকবে। তো সি কত হবে? 10 থেকে 9 বাদ দিলে কত হয়? 1 হয়। আশা করি বুঝতে পেরেছো। সি এর ইউনিট কত পেলাম? 1 পেয়েছি। কী বলেছে? সি কাজটি কত দিনে করবে। টোটাল ইউনিট কত ছিল কাজের? 20 ইউনিট। সি যদি 1 করে করে কদিন লাগবে? 20 দিন। দেখো বুঝলে কি বুঝলে না বলো একবার। আমি কত সহজে বোঝালাম। কী করলাম? প্রথমে টোটাল ইউনিট বার করলাম, ABCS টোটাল ইয়েগুলো বার করে নিলাম। a+b+c তো 10 পেয়ে গেছি। এ পেয়েছি 4, বি পেয়েছি 5। এদেরকে এই দুটোকে যোগ করলাম। কেন যোগ করলাম? সি বার করার জন্য। এদেরকে যদি যোগ করি 5 আর 4 9 হয়। a+b 9 পেয়েছি। a+b+c 10 পেয়েছি। এর থেকে যদি একে বাদ দিই, a+b+c থেকে যদি a+b বাদ দিই তাহলে শুধু সি পড়ে থাকে। সি এর কত পেলাম? 1 পেয়েছি। ওকে, টোটাল ইউনিট ছিল কাজের 20 ইউনিট। 1 করে করলে 20 দিন লাগবে। আশা করি বুঝতে পেরেছো। চলো তাহলে নেক্সট প্রশ্নটা দেখে নিই। নেক্সট অঙ্কটা দেখো, বলছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে এ একটি কাজ 24 দিনে করে, বি এর কাজ মানে এ একটা কাজ 24 দিনে করতে পারে, বি এর কার্যক্ষমতা এর থেকে 60% বেশি, বি কাজটি কত দিনে করবে। দেখো বি এর কার্যক্ষমতা এর থেকে 60% বেশি মানে কি? মানে এ যা হবে বি তার 60% বেশি হবে, তাই তো। আমি ধরলাম এর 100, তাহলে বি এর তার 60% বেশি, তাহলে বি কত হবে? 160 হবে। আশা করি বুঝতে পেরেছ। বি এর কার্যক্ষমতা এর থেকে 60% বেশি, এ যা হবে তার থেকে বি 60% বেশি হবে। আশা করি বুঝতে পেরেছ। এটা কি পেলাম? এটা পেলাম কার্যক্ষমতা। আমি এটা লিখে দিলাম, কার্যক্ষমতা পেয়ে গেছি এ আর বি এর। যদি কাটাকুটি করে নিতে পারো, যদি কাটাকুটি করি কত হবে? 20 দিয়ে কাটো, 5 কুড়ি 100, এটা কত হবে? 8। এটা কেটে ছোটো করে নিলাম, ঠিক আছে। এইবার দেখো, তা আমরা এটাকে এরকমও বলতে পারি 5:8ও বলতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কার্যক্ষমতা 5:8 পেয়েছি। A:B সমান সমান 5:8। এটা কী পেয়েছি? কার্যক্ষমতা, ঠিক আছে। এইবার জানতে চেয়েছে বি কাজটি কত দিনে করবে। দেখো যখন কার্যক্ষমতা বের করলাম আমাকে কিন্তু সময়টা বার করতে হবে। জানতে চেয়েছে সময়, তো আমি সময় কী করে বার করব? কার্যক্ষমতা যা হবে তার বিপরীত অনুপাত হচ্ছে সময়ের অনুপাত। ওকে, কী করবো তাহলে? এটা 5:8 ছিল, তাহলে এটা কী হয়ে যাবে? 8:5 হয়ে যাবে। এটা কি পেলাম? সময় অনুপাত। আশা করি বুঝতে পেরেছো। এটা কখন বার করবো? যখন দেখবে যে কার্যক্ষমতা বলে দিয়েছে, টাইম জানতে চাইছে, তখন কিন্তু আমি এইভাবে বার করে নেবো। আর যদি টাইম বলে দেয় কার্যক্ষমতা জানতে চাই, তখন কিন্তু টাইম বার করার পর কিন্তু আমি কার্যক্ষমতা বার করবো, তা না কিন্তু অঙ্কগুলো মিলবে না। আশা করি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট স্টেপটা কী করবো দেখে নাও। এবার কী করবো দেখো, বলেছে কি? বলেছে এ একটি কাজ 24 দিনে করে, বি এর কদিনে করবে। আমি এটা সময়ের অনুপাত কার পেয়েছি? A:B এর পেয়েছি, তাই তো। তার মানে কি? এ এর হচ্ছে 8, বি এর হচ্ছে 5, এটাই তো তাই। আমি এটাকে পেছনে লিখে দিচ্ছি, এটাকে আগে লেখা দরকার ছিল। ওকে, এর মান হচ্ছে 8, বি মানে 5। তো এ বলছে 24 দিনে করে, কিন্তু আমি দেখছি আমার অনুপাতে এ 8 আছে, তাহলে 8 করে কদিনে? 24 দিনে। 1 কত দিনে করবে? 24/8। কী জানতে চাইছে? বি। এখানে বি কত? 5।
তাহলে 5 কী হবে 24/8 ইন্টু 5, আমি বলবো 15 দিনে। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কিছুই নেই অঙ্কটা, জাস্ট কী করলাম, যেটা টাইমের রেশিওটা আমি বার করে নিলাম। ঠিক আছে, চলো তাহলে নেক্সট প্রশ্নটা দেখে নিই। অঙ্কটা টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক দিয়েছে। এই অঙ্ক কিন্তু আমি যে কটা অঙ্ক তোমাদেরকে করাচ্ছি সব কটা অঙ্ক কিন্তু বাছাই করা অঙ্ক, এবং এই ধরনের অঙ্কই কিন্তু তোমরা পরীক্ষায় পাও। চলো তাহলে কী বলছে অঙ্কটা পড়ে নিই একবার। এক ব্যক্তি পি স্থান থেকে, মানে 6টার সময়, দেখো এক ব্যক্তি পি স্থান থেকে 6টার সময় যাত্রা শুরু করে। এই জায়গাটা একটু ভুল হয়ে গেছিলো বলে আমি এবার লিখে দিয়েছি উপরে, 6টার সময় যাত্রা শুরু করে। কিউ স্থানে দুপুর 12টায় পৌঁছায়। মানে একটা ব্যক্তি পি স্থান থেকে কিউ স্থানে যাচ্ছে, পি স্থান থেকে কিউ স্থানে যাচ্ছে, ঠিক আছে, 6টায় বেরিয়েছে আর পৌঁছেছে কখন 12টায়। ওকে, এটাই বলেছে। অপর একজন ব্যক্তি কিউ স্থান থেকে সকাল 7টায় বেরিয়েছে, আর একটা ব্যক্তি 7টায় বেরিয়েছে, এই দিকে যাচ্ছে আর এই ব্যক্তিরা এদিকে যাচ্ছে। কটায় পৌঁছালো পি স্থানে 10টায় পৌঁছালো। বলছে তাহলে তাদের মধ্যে একটা জায়গায় নিশ্চয়ই এদের মধ্যে সাক্ষাৎ হয়েছিল কোনো একটা পয়েন্টে, সেটা জানতে চেয়েছে। কি করে করব দেখো, প্রথম ব্যক্তি যেই হোক সে 6টায় বেরিয়ে 12টায় পৌঁছায়, তাহলে টাইম লাগলো কতক্ষণ? 6টায় বেরিয়ে যদি 12টায় পৌঁছায়, তাহলে আমি বলতে পারি তার প্রথম ব্যক্তি, আমি এ ধরতে পারি বিও ধরতে পারি। আচ্ছা এ ধরেই করো, প্রথম ব্যক্তি এ। ওকে, 6টায় বেরিয়ে 12টায় পৌঁছায়, টাইম ক ঘন্টা লাগলো? 6 ঘন্টা লাগলো, তাই তো, 6 আওয়ার লাগলো। অপর একজন ব্যক্তি বি, সে কিউ স্থান থেকে 7টায় বেরিয়েছে এবং পি স্থানে উল্টো দিকে আসছে, এ যে এদিকে যাচ্ছে এ এদিকে আসছে, 10টায় পৌঁছায়। তার মানে এর টাইম কত লাগলো? 3 ঘন্টা লাগলো। আশা করি বুঝতে পেরেছ। এইবার দেখো, এইবার কী করে করবো দেখো, আমাকে একটা এস্টিমেট মানে ভেবে নিতে হবে একটা ডিস্টেন্স। কি করে করব? এদেরকে এলসিএম করব। যদি এলসিএম করি আমি পাবো 6। আমি ধরে নিলাম যে টোটাল এদের মধ্যে ডিস্টেন্স ছিল 6 কিলোমিটার, এটা আমি ধরে নিলাম, এলসিএম করে ধরে নিলাম। তাহলে এর কতক্ষণ সময় লাগে? যদি 6 কিলোমিটার যদি হয়, তাহলে এ 6 ঘন্টায় যদি যায়, এভাবে যায়, তাহলে এর ইউনিট হবে 1, এটা বাই এটা, আর বি কত হবে 2। কী করলাম 6/3। এটা আমি পারফেক্ট বলতে পারবো না, এটা ইউনিট হিসেবে চলতে হয়, যে 6 ইউনিট। ওকে, তাহলে এ আর বি কত পেয়ে গেলাম, আমি কী করে বার করলাম? যে ইউনিটটা আমি পেয়েছি এটা বাই যদি এ ডিএটা বার দিই, মানে ভাগ করি, তাহলে পাবো 1। 6/6 1, 6/3 2, এ আর বি দিয়ে পেয়ে গেছি আমি। ওকে, এইবার দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, পি মানে এ ব্যক্তিরা 6টায় বেরিয়েছিল, আর বি ব্যক্তিরা কখন বেরিয়েছিল? দেখো এখানে বলে 7টায় বেরিয়েছিল। এ 6টায় বেরিয়েছিল, এ 7টায় বেরিয়েছিল, তার মানে প্রথম যে ব্যক্তিটা সে 1 ঘন্টা আগে বেরিয়েছিল, তাই তো? আশা করি বুঝতে পেরে যাবে কি বললাম। এ প্রথম ব্যক্তি 6টায় বেরিয়েছিল, দ্বিতীয় ব্যক্তি 7টায় বেরিয়েছিল, তার মানে ও 1 ঘন্টা আগে বেরিয়েছিল। তার মানে 1 ঘন্টা আগে যাওয়া বেরোনো মানে কি 1 ঘন্টায় বেশি পথ অতিক্রম করেছে, 1 ঘন্টা যে পথটা সে অতিক্রম করে ফেলেছে। তাহলে প্রথম ব্যক্তি সে 1 যদি যায়, তাহলে 1 ঘন্টায় 1 কিলোমিটার গেছে। কী করে করলাম? এর এফিসিয়েন্সি আমি ধরে নিলাম 1 হয়েছে, তাহলে 1 ঘন্টা আগে বেরিয়েছে মানে 1 ইন্টু 1, তাহলে এ অলরেডি 1 কিলোমিটার চলে গেছে। বাকি ডিস্টেন্স কত আছে? টোটাল তো আমি 6 বলেছিলাম, 1 যদি চলে যায়, 6 থেকে 1 বাদ দিলে 5 কিলোমিটার বা 5 ইউনিট বাকি ডিস্টেন্স রয়েছে। কি করে করলাম বুঝতে পারলে ব্যাপারটা? এটা কি করে করলাম? এটা 1 ঘন্টায় গেছে, 1 ঘন্টায় গেছে মানে 1 আওয়ারে গেছে। 1 ঘন্টায় কত করে যায়? 1 ইউনিট করে যায়। 1 ঘন্টায় 1 করে গেছে মানে কি টোটাল তো 1ই গেছে সে। ওকে, তাই সেটাই করলাম। বাকি ইউনিট কী করে বার করলাম? 6 টোটাল ছিল, 6 থেকে 1 বাদ দিলাম, 5 পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এই যে 5টা, এটা কারা মিলে গেছে? দুজনে গেছে। এইবার দেখো দুজনেই গেছে এটা, এবার তো টাইমটা আমি 1 পেয়ে গেলাম। 1 ঘন্টা আগে যেটা বেরিয়েছিল সেটাকে আমি মেকআপ করে ফেললাম। এ এদিকে গেছে, এ এদিকে গেছে। যখন দুজন সেম দিকে যায়, সেম দিকে, তখন এদের মধ্যে মাইনাস হয়। যখন দুজন বিপরীত দিকে যায়, তাহলে এদের মধ্যে
রিলেটিভ যে ডিস্টেন্স যেটা থাকে স্পিডটা যোগ হয়ে যায়। আশা করি বুঝতে পেরেছো। যখন বিপরীত পেয়ে গেছি তাহলে এদের মধ্যে কী হবে, যোগ হয়ে যাবে। তার মানে এই যে 1 আর 2 পেয়েছি এদের মধ্যে যোগ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছি ব্যাপারটা কী বললাম। এবার 5/3 এটা পেলাম, এটা ইন্টু 60। 60 কেন করলাম, 60 করলাম কারণ এটা ঘন্টা বা মিনিটে আনার জন্য। ঠিক আছে, 3 × 60, 5 × 100। আমি কি কত পেলাম, 100 মিনিট পেলাম। 100 মিনিট মানে আমি বলতে পারি 1 ঘন্টা 40 মিনিট। তাহলে তারা যখন ছেড়েছিল তাদের মধ্যে কখন সাক্ষাৎ হয়েছিল, তারা এখন আর 6টায় ছাড়েনি, এখন আমরা 7টা ধরে করব, কারণ 1 ঘন্টা যেটা আগে ছেড়েছিল সেটাকে আমি মেক আপ করে দিয়েছি 1 ঘন্টা হিসেবে। মানে এই যে 1 ঘন্টা যে ডিস্টেন্সটা গেছে সেটা বাদ দিয়ে দিয়েছি। এখন আমরা ধরবো এই যে বি যে ডিস্টেন্সে 7টার সময় ছেড়েছিল সেই 7টার সাথে এই 1 ঘন্টা 40 মিনিট যোগ করে দেবো, করে বলবো 8টা 40 মিনিটে তাদের মধ্যে দেখা হয়েছিল। আশা করি বুঝতে পেরেছো। অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা একটু মন দিয়ে বোঝো, না বুঝলে আবার করো, কিন্তু এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে। খালি মনে রাখবে কীভাবে করলাম, 6টায় বেরিয়ে 12টায় গেছে মানে 6 ঘন্টা লেগেছে, এ 7টায় বেরিয়ে 10টায় পৌঁছেছে মানে 3 ঘন্টা। এলসিএম করলাম, এ এর ইয়েটা বার করলাম, বি এর ইয়েটা বার করলাম, ব্যাস। এইবার দেখো এদের মধ্যে এ 1 ঘন্টা আগে গেছে 6টায়, এ 1 ঘন্টা পরে গেছে। 1 ঘন্টায় যে আগে যায় সে 1 ঘন্টা পথ অতিক্রম করেছে, 1 ঘন্টা সে 1 করে যাচ্ছে, তার মানে 1 ইউনিট গেছে। বাকি কত আছে, টোটাল 6 ছিল, 1 বাদ দাও 5 আছে। আশা করি বুঝতে পেরেছো। 5, দুজন দুদিকে বিপরীত দিকে যাচ্ছে, এ এদিকে যাচ্ছে এ এদিকে যাচ্ছে, এদের মধ্যে যোগ হয়, তাই এই দুটোকে যোগ করলাম 3 ইন্টু 60 করলাম, কাটাকুটি করে 100 মিনিট বেরোলো। 100 মিনিট মানে 1 ঘন্টা 40 মিনিট, 7টার সময় প্লাস 1 ঘন্টা 8টা 40 অ্যান্সার হবে। এখানে 6টা কেন করলাম না, কারণ এই যে 1 ঘন্টা এক্সট্রা আগে গেছে সেটা ক্যালকুলেশন আমি করে ফেলেছি, তাই 7টার পর থেকে আমি ধরবো। চলো তাহলে নেক্সট প্রশ্নটা দেখে নিই। পরবর্তী অঙ্কটা একবার দেখো। বলছে এক ব্যক্তি 9 কিমি/আওয়ার বেগে 18 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে যান, প্রত্যেক 1 কিমি অন্তর 5 মিনিট করে বিশ্রাম নিয়েছেন তিনি। সমগ্র পথ যেতে তার মোট কত টাইম লেগেছিল। কী করে করবো দেখো, 18 কিমি পার মানে টোটাল ডিস্টেন্স কত, 18 কিমি ডিস্টেন্স, 9 কিমি বেগে যার যাচ্ছে 9 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে স্পিডে, তাহলে তার 9 কিমি/আওয়ার বেগে যদি যায় 18 কিলোমিটার, তার টাইম কত লাগতো, 2 ঘন্টা। কী করে বার করলাম, ডিস্টেন্স আপন স্পিড করলে সবসময় টাইম বেরোয়, আমি এর আগে অঙ্কে কিন্তু বুঝিয়ে দিয়েছি। সে যদি 18 কিলোমিটার পথটা যদি 9 কিলোমিটার/আওয়ার বেগে একবারে চলে যেত তাহলে কিন্তু তার 2 ঘন্টায় সে পৌঁছে যেত, কিন্তু সে তা করেননি। সে কি করেছে, সে প্রত্যেক 1 কিমি অন্তর অন্তর 5 মিনিট করে বিশ্রাম নিয়েছেন। দেখো মোট তো 18 কিলোমিটার ছিল, টোটাল ডিস্টেন্স 18 কিলোমিটার ছিল, 1 কিমি অন্তর অন্তর সে কী করেছে, রেস্ট নিয়েছে 5 মিনিট করে। 1 কিমি অন্তর অন্তর যদি রেস্ট নেয় সে কতবার রেস্ট নেবে 18 কিলোমিটারের মধ্যে, আমি বলবো 17 বার রেস্ট নেবে। তোমরা বলবে 18 বার কেন, 18 বার কেন হবে, সে 1 কিমি অন্তর অন্তর 17 বার রেস্ট নেবে, কিন্তু পরের বারেরটা সে কিন্তু পৌঁছে যাবে সে জায়গায়, তাই না? বুঝতে পারলে তাহলে কী বললাম, সে প্রতিবার রেস্ট নিতে নিতে যখন 17 বার রেস্ট নেওয়া হয়ে যাবে, এই 18 দিকে যাবে, সে তো পৌঁছে যাচ্ছে, তাহলে তো স্যার রেস্ট নেওয়ার দরকার নেই তার, তাহলে সে মোট 17 বার রেস্ট নেবে। আশা করি বুঝতে পেরেছ। কত 17 বার পেলাম, কত মিনিট করে রেস্ট নিয়েছে, 5 মিনিট করে রেস্ট নিয়েছে। এই 17 বার সে 5 মিনিট করে রেস্ট নিয়েছে, সে তাহলে কত মিনিট মোট রেস্ট নিল, তোমরা 17কে 5 দিয়ে গুণ করো, 5 17 85, সে 85 মিনিট রেস্ট নিয়েছে, তাই তো? এটা কী করেছে, সে রেস্ট নিয়েছে, তার মানে 85 মিনিট মানে আমরা বলতে পারি যে 1 ঘন্টা 25 মিনিট সে রেস্ট নিয়েছে। তার তো সে তো 2 ঘন্টায় পৌঁছে যাওয়ার কথা ছিল, 1 ঘন্টা 25 মিনিট সে রেস্ট নিয়ে ফেলেছে, তার মানে তার পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে, 2 ঘন্টা প্লাস 1 ঘন্টা 25 মিনিট, তার সেই জায়গাটায় পৌঁছাতে 3 ঘন্টা 25 মিনিট লাগবে। এটাই আমাদের অ্যান্সার।
আরেকবার বলি, সে যদি 18 কিলোমিটার রাস্তাটা 9 কিমি/আওয়ার বেগে যেত, সে 2 ঘন্টায় পৌঁছে যেত। ঠিক আছে, প্রত্যেক 1 কিমি অন্তর অন্তর 5 মিনিট করে রেস্ট নিচ্ছেন। 1 কিমি অন্তর অন্তর রেস্ট নেওয়া মানে 18 কিলোমিটার রেস্ট মধ্যে তার মোট 17 বার রেস্ট নেবে, কারণ পরের বারটা সে পৌঁছে যাবে। 17 বার 5 মিনিট করে রেস্ট নিচ্ছেন, মোট 85 মিনিট রেস্ট নিলেন। 85 মিনিট মানে 1 ঘন্টা 25 মিনিট। তার তো 2 ঘন্টায় পৌঁছে যাওয়ার কথা, সে রেস্ট নিয়েছেন বলে পৌঁছাতে পারেনি। কতক্ষণ রেস্ট নিয়েছেন? 1 ঘন্টা 25 মিনিট। তার মানে তার পৌঁছাতে এই 2 ঘন্টা লাগবেই লাগবে, প্লাস 1 ঘন্টা 25 মিনিটও লাগবে। মোট তাহলে 3 ঘন্টা 25 মিনিট তার পৌঁছাতে লাগবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই। তাহলে স্টুডেন্টস, কেমন লাগলো এই ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও। আমি তোমাদের জন্য আজকে টপ 10 ম্যাথস নিয়ে এসেছিলাম। এর পরের ক্লাস তোমরা কোন বিষয়ের উপর চাও অবশ্যই কমেন্টে জানাও। আমি তোমাদের কথা মতো পরবর্তী ক্লাস তোমাদের ইচ্ছেতেই আমি আনতে চলেছি। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টেক কেয়ার।